আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, মহিলা কলেজ চট্টগ্রাম আয়োজিত ব্যবসায় পরিচিতি, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রুমানা স্বপ্নম, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, মহিলা কলেজ চট্টগ্রাম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং অনেক বেশি অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো। গত ক্লাসের ধারাবাহিকতায় এবারও আমরা যে অধ্যায়ের উপর আলোচনা করব সেটি হলো রাষ্ট্রীয় ব্যবসায়। রাষ্ট্রীয় ব্যবসায়ের আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হলো বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় ব্যবসায় এবং পিপিপি, ট্রিপল পি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আলোচনা শুরুর পূর্বে আমি তোমাদের প্রত্যেককে একটি বিষয়ে বলবো যে তোমরা মনোযোগ সহকারে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের যে আমি সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলবো সেগুলো মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে, কারণ এই রাষ্ট্রীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর উপর সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। প্রথমে আমরা যেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে জানব সেটি হলো ওয়াসা। ওয়াটার, এর পূর্ণরূপ হচ্ছে ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিওরেজ অথরিটি। এটি একটি কি রাষ্ট্রীয় ব্যবসায় প্রতিষ্ঠান, যেটি প্রতিষ্ঠিত হয় 1963 সালে পাকিস্তান আমলে প্রেসিডেন্টের এক অধ্যাদেশ বলে একটি স্বাধীন সত্তা বিশিষ্ট প্রতিষ্ঠান হিসেবে প্রথমে ঢাকা ওয়াসা, যেটি ডি ওয়াসা যাত্রা শুরু করে। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1989 সালে একে ঢাকা মহানগরীর ড্রেনেজ ব্যবস্থাকেও এর অধীনে কি করা হয় এবং 1990 সালে নারায়ণগঞ্জকে একাদশ জোনের মর্যাদা দিয়ে ঢাকা ওয়াসার কার্যক্রমে কি অন্তর্ভুক্ত করে ফেলা হয়। এর ফলে ঢাকা ওয়াসার অন্তর্ভুক্ত এলাকার পরিমাণ হয় 360 বর্গ কিলোমিটার। উন্নত সেবা প্রদানের জন্য ওয়াসা 11টি জোনে ঢাকা ওয়াসাকে বিভক্ত করে, আর ওয়াসা আইন 1996 সালে পাশ হয়। ওয়াসা যে কাজ যেহেতু কি পুরো মেট্রোপলিটন এলাকায় পানি সরবরাহ প্রয়োগ সুবিধা প্রদানের একটি কি দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠান। এছাড়া ঢাকা ওয়াসার কিন্তু শান্তি ব্র্যান্ড নামে কি 20 থেকে 0.5 লিটারে বিভিন্ন জারে এবং বোতলেও কিন্তু পানি বাজারজাত করে। এইটা হলো মোটামুটিভাবে ওয়াসার একটি সংক্ষিপ্ত বর্ণনা। মূলত ওয়াসার দায়িত্ব কাজ হলো কি বাসাবাড়ি সহ শিল্প বাণিজ্যিক প্রতিষ্ঠানে পানি সরবরাহের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা, পরিচালনা, উন্নয়ন ও সংরক্ষণ করা, প্রয়োগ প্রণালীর মাধ্যমে কি গৃহস্থালী ময়লা, শিল্প ও বাণিজ্যের তরল বর্জ্য সরানোর লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, পরিচালনা, উন্নয়ন ও সংরক্ষণ করা, জলাবদ্ধতা দূর করার জন্য ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা। এই ছিল মোটামুটি আমাদের ওয়াসার কার্যক্রম। ওয়াসা পরবর্তীতে চট্টগ্রাম ওয়াসা, খুলনা ওয়াসা নামে আলাদা দুটি প্রতিষ্ঠান চালু করে। এছাড়াও রাজশাহী ওয়াসাও পরবর্তীতে কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। তাদের কাজও মেট্রোপলিটন শহরে পানি সরবরাহ প্রয়োগ সুবিধা প্রদানের ব্যবস্থা করা। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে ওয়াসা কি
একটি এমন একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেটির কাজ হচ্ছে মূলত কী করা, মূলত এর কাজ হচ্ছে শহরের পানি ড্রেনেজ সুয়ারেজের কি দায়িত্ব ওয়াসার উপর। এতে মূল তিনটি লক্ষ্যকে মূলত সামনে রেখে তারা কি কাজ করে থাকে। শিল্প বাণিজ্যিক ব্যবহারের পাশাপাশি খাবার পানির নিরাপদ ও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, স্বাস্থ্যকর পরিবেশ রক্ষায় ভূগর্ভস্থ নর্দমা ব্যবহারের মাধ্যমে বর্জ্য নিষ্কাশনের নিশ্চিত করা, ঝড় বৃষ্টির পানি অপসারণের জন্য প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা। এই সকল লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওয়াসা পালন করে থাকে। এরপরে আমরা যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি সম্পর্কে জানবো সেটি হলো বাংলাদেশ সরকারের ডাক বিভাগ, পোস্ট অফিস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সংস্থাই হলো ডাক বিভাগ বা পোস্ট অফিস। দি পোস্ট অফিস অ্যাক্ট 1898 অধীনে ডাক বিভাগ গঠিত হয়, অর্থাৎ ব্রিটিশ আমলে মূলত আমাদের বর্তমান যে ডাক বিভাগ রয়েছে এটি গঠিত হয়েছিল ব্রিটিশ আমলে। প্রায় 150 বছরেরও অধিক সময় ধরে এটি চালু রয়েছে। যে বাংলাদেশের ডাক বিভাগ মূলত আসলে কি ডাক বিভাগের সংশ্লিষ্ট পণ্য সেবা জনগণের নিকট পৌঁছে দেওয়ার জন্যই বাংলাদেশ ডাকঘর সরকারি মালিকানাধীন একটি গুরুত্বপূর্ণ বিভাগ। দেশে ও বিদেশে ডাক যোগাযোগ সেবা পৌঁছে দিতে এটি প্রধান জাতীয় ডাক যোগাযোগ ব্যবস্থা। বাংলাদেশ ডাকঘরের আসলে মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে বা সাধারণ লক্ষ্য হচ্ছে আসলে বিদ্যমান তথ্য প্রযুক্তির যুগে সাশ্রয়ী কিন্তু নির্ভরযোগ্য ও মানসম্মত ডাক সেবা মানুষের দোরগোড়ায় সর্বোচ্চ আন্তরিকতা সততার মাধ্যমে পৌঁছে দিয়ে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করা। বাংলাদেশ ডাক বিভাগ মূলত 2 ধরনের সার্ভিস প্রদান করে থাকে। মূল সার্ভিস ডাক সেবা, এজেন্সি সার্ভিস প্রতিনিধি সেবা। মূল সার্ভিসে কি করে থাকে? মূল সার্ভিসে তারা সাধারণ রেজিস্টার্ড চিঠিপত্র, জিপি, ইএমএস, মানি অর্ডার, পার্সেল সার্ভিস, ভিপিপি, ভিপিএল, ডাক টিকিট ক্রয়, ডাকদ্রব্য গ্রহণ, প্রেরণ, বিলি ইত্যাদি তাদের মূল সার্ভিস। এছাড়াও এজেন্সি সার্ভিসের মধ্যে তাদের অন্তর্ভুক্ত হচ্ছে ডাক জীবন বীমা, ডাকঘর সঞ্চয় ব্যাংক, সঞ্চয়পত্র ক্রয় বিক্রয় ও ভাঙানো, প্রাইস বন্ড বিক্রয় ও ভাঙানো, মোটর গাড়ি ট্যাক্স টোকেন ও ড্রাইভিং লাইসেন্স ফি গ্রহণ ও নবায়ন, টেলিফোন বিল গ্রহণ, সরকারের সব ধরনের নন পোস্টাল টিকিট মুদ্রণ ও বিতরণ ইত্যাদি হলো তাদের এজেন্সি সার্ভিসের অন্তর্ভুক্ত। যেহেতু দেশের অভ্যন্তরে দেশের বাইরে যে কোনো নাগরিক বিভিন্ন সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ডাক বিভাগের সেবা গ্রহণ করতে পারে। বাংলাদেশ ডাকঘরে মুখ্য নির্বাহী কর্মকর্তা হলেন ডাইরেক্টর জেনারেল অব বাংলাদেশ পোস্ট অফিস। 1 মে 2010 সাল থেকে জনপ্রিয় ইলেকট্রনিক মানি অর্ডার সার্ভিস চালু করেছে ডাক বিভাগ। মূলত এই ছিল ডাক বিভাগের উপর আমাদের সংক্ষিপ্ত আলোচনা। এবার আমরা দেখব বাংলাদেশের অন্যতম রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ে সম্পর্কে। বাংলাদেশ রেলওয়ে 1862 সালে প্রথম এদেশে রেল ব্যবস্থা গড়ে ওঠে। এটিও ব্রিটিশ আমলে এই রেলওয়ে ব্যবস্থাটা কি গড়ে ওঠে। বর্তমানে যে রেলপথ মন্ত্রণালয়ের অধীনে এই সংস্থাটি পরিচালিত হয়। রেলওয়ে বিভাগের সচিব পদাধিকার বলে কি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক হিসেবে
নিয়মিত কার্য পরিচালনায় দায়িত্ব প্রাপ্ত। উন্নত সেবা প্রদানের জন্য বাংলাদেশ রেলওয়ের দুটি জোন বা অঞ্চলে বিভক্ত, পূর্ব পশ্চিম। দুটি অঞ্চলের জন্য দুজন জেনারেল ম্যানেজার দায়িত্বপ্রাপ্ত থাকে। 2013-14 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশ রেল লাইনের দৈর্ঘ্য 2877 কিলোমিটার। আবার বাংলাদেশ রেলওয়ের ক্ষেত্রে কিন্তু 3 ধরনের রেল লাইন রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ব্রডগেজ 659 কিলোমিটার, ডুয়েল গেজ 410 কিলোমিটার, মিটার গেজ 1808 কিলোমিটার। এটি ছিল মূলত রেলওয়ের উপর আমাদের সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আমরা আরও দুটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে জানব। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা BRTC খুবই গুরুত্বপূর্ণ সংস্থা, যে আমাদের যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে, সড়ক পথে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যে BRTC গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি 1961 সালে 7 নং অধ্যাদেশের মাধ্যমে 1961 সাল পাকিস্তান আমলের 7 নং অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা BRTC প্রতিষ্ঠাকালে এটি ছিল EPRTC গঠিত হয়। এর পূর্ণরূপ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। আমরা যে পূর্ণরূপগুলো বলছি, এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে কিংবা জ্ঞানমূলক প্রশ্নে আমাদের এই ধরনের ইনফরমেশনগুলো কাজে লাগবে বা প্রশ্ন আসে আমাদের। এজন্য আমাদের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পূর্ণরূপ জেনে রাখাটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। BRTCর সার্ভিসসমূহের মধ্যে বাস, ট্রাক, প্রশিক্ষণ কেন্দ্র, ওয়ার্কশপ সুবিধা অন্তর্ভুক্ত। বর্তমানে এর 17টি ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে। এরপরে আমরা দেখব বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড BTC। এটা পূর্ব নাম, আমি পূর্ব নামটাই লিখে ফেলেছি, যদিও BTCL লিখলাম। বর্তমান নাম হবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। ব্রিটিশ ভারতে 1953 সালে মূলত একটি ব্রিটিশ আমলে 1953 সালে দিকে এটি প্রতিষ্ঠা হয়, কিন্তু তখন নাম ছিল টেলিগ্রাফ শাখা। ডাক ও টেলিগ্রাফ বিভাগের আওতায় সর্বপ্রথম টেলিগ্রাফ শাখা গড়ে ওঠে। পরবর্তীতে পাকিস্তান আমলে 1962 সালে এটি টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বিভাগ নামে হয়, পাকিস্তান টেলিগ্রাফ ও টেলিফোন বিভাগ নামে হয়। স্বাধীনতার পর টেলিগ্রাফ ও টেলিফোন বিভাগকে ডাক ও তার মন্ত্রণালয়ের অধীনে এনে টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ডের অধীনে ন্যস্ত করা হয়। তখন নাম ছিল বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড BTTB। 1979 সালের এক অর্ডিন্যান্সের আওতায় এই বোর্ডের নতুন নাম দেওয়া হয় বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড BTTB। স্বাধীনতার পর যে পূর্বের নামটি পাল্টিয়ে এটি করা হয়, কিন্তু 2004 সালের 1 জুলাই সরকারের টেলিকমিউনিকেশন পলিসির আওতায় একে কোম্পানিতে রূপান্তর করে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড BTCL নামকরণ করা হয়েছে। এর পূর্ণরূপ বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড। প্রায় 10 লক্ষ ল্যান্ডলাইন টেলিফোন গ্রাহককেই এই প্রতিষ্ঠান টেলিফোন সুবিধা দিচ্ছে। মোটামুটি এগুলোই। আরও কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে যেগুলো আমরা আলোচনায় সময়ের কথা চিন্তা করে আনছি না, যেমন বাংলাদেশ রাসায়নিক সংস্থা
বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা, BCIC, এছাড়া বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এগুলো তোমরা নিজ দায়িত্বে দেখে নেবে। আমরা আরও একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে এখন আলোচনা করব, সেটি হলো PPP, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। যে ব্যবসায়ের বিভিন্ন ধরন রয়েছে। সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে যখন দীর্ঘমেয়াদী অংশীদারি ব্যবসায়ী হলো মূলত PPP বিজনেস। ব্যক্তির সাথে ব্যক্তি মিলে অংশীদারি ব্যবসায় সৃষ্টি হয়। দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠান একত্রে যৌথ উদ্যোগে ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তোলে। তারই সম্প্রসারিত রূপ হলো, অর্থাৎ দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠান একত্রিত হলে যৌথ উদ্যোগে ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে তোলে। তারই সম্প্রসারিত রূপ হলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। অর্থাৎ কি, সরকারি অনুমোদন ও সহায়তায় বেসরকারি অর্থায়ন ও পরিচালনায় যে ব্যবসায় কার্যক্রম সম্পাদিত হয় তাকে সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসায় বলে। অর্থাৎ এই ধরনের ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে সরকারি অংশীদারিত্ব যেমন থাকে, একইভাবে বেসরকারি অংশীদারিত্ব থাকে। যে সরকার সারা দেশে উন্নয়নমূলক কাজগুলো সম্পাদন করে থাকে, কিন্তু অবকাঠামো নির্মাণ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, সেবা প্রতিষ্ঠান গঠন ইত্যাদি ক্ষেত্রে এরূপ অংশীদারিত্ব ইতিমধ্যে বিভিন্ন দেশে কার্যকর প্রমাণিত হয়েছে। যেহেতু একটা দেশের সরকারকে বিভিন্ন কাজের পাশাপাশি উন্নয়নমূলক বিভিন্ন রকমের কর্মকাণ্ড পরিচালনা করতে হয়, এই উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা সেবা খাত উন্নয়নে কোনো কোনো ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের সাথে মিলে সরকার অংশীদারিত্বের ভিত্তিতে যৌথ উদ্যোগে এরূপ কাজ পরিচালনা করতে পারে। এতে করে সরকারের আর্থিক চাপ হ্রাস পায়। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানও তুলনামূলকভাবে কম ঝুঁকিতে ও সরকারি ট্যাক্স সুবিধা ভোগ করে দীর্ঘমেয়াদী বিনিয়োগে অংশ নিতে পারে, যা দেশ সেবায় তাদের সরাসরি অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে। এই PPP এই ধরনের ব্যবসায়ীর ক্ষেত্রে, অর্থাৎ সরকারি বেসরকারি অংশীদারিত্ব ভিত্তিক ব্যবসায়ীর ক্ষেত্রে সরকার ইচ্ছা করলে এক পর্যায়ে গিয়ে তার পুঁজি প্রত্যাহার করে পুরো প্রকল্প বেসরকারি খাতে ছেড়ে দিতে পারে, আবার ইচ্ছা করলে বেসরকারি মালিকদের পুঁজি লাভসহ ফিরিয়ে দিয়ে নিজেও পুরো প্রকল্প নিজ মালিকানায় পরিচালনা করতে পারে। PPP ব্যবসায়ী সাধারণত 3 ধরনের হয়ে থাকে, যেমন BOOT, BOO। BOOT হলো, এক্ষেত্রে B দিয়ে বোঝাচ্ছে বিল্ডিং, O দিয়ে ওনারশিপ, O দিয়ে অপারেটিং এবং T দিয়ে ট্রান্সফার বা হস্তান্তর। অর্থাৎ যখন নির্মাণ মালিকানা পরিচালনা হস্তান্তর পর্যায়ক্রমে সংগঠিত হয় তখন সেটি হলো BOOT। তারপর BOT হলো যখন যৌথভাবে কোনো একটি প্রকল্প নির্মিত হলেও চুক্তি অনুযায়ী মালিকানা বেসরকারি খাতে দেওয়া হয় না। বেসরকারি উদ্যোক্তাদের প্রদত্ত তহবিল কার্যত ঋণ হিসেবে গণ্য হয় এবং চুক্তির মেয়াদ পর্যন্ত উভয়েই যৌথভাবে পরিচালনা করে এক পর্যায়ে সরকার বেসরকারি উদ্যোক্তাদের পাওনা ফেরত দিয়ে সম্পূর্ণ কর্তৃত্ব নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে। BOO হলো নির্মাণ মালিকানা ও পরিচালনা চুক্তি অনুযায়ী একত্রেই চলে, কোনো পক্ষই উক্ত মালিকানা হস্তান্তরের প্রশ্ন আসে না। অর্থাৎ আমরা দেখছি যে 3 ধরনের PPP ব্যবসা রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের পদ্ধতিতে, অর্থাৎ সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে
বিভিন্ন প্রকল্পগুলো পরিচালিত হয়, যেমন নির্মাণ, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, সেবা প্রতিষ্ঠানগুলো এই ধরনের পদ্ধতিতে তাদের প্রকল্পগুলো বাস্তবায়ন করে থাকে। যেমন ভারতের বিভিন্ন রাজ্যে এই ধরনের পদ্ধতি অনুসরণ করে তাদের প্রকল্প বা প্রজেক্ট সমূহ বাস্তবায়ন করছে। কানাডা, ব্রিটেন ইত্যাদি দেশেও আমরা এর বাস্তবায়নের হার কি দেখতে পারি, যেটা উল্লেখযোগ্য পরিমাণে। এ ছিল মোটামুটিভাবে বিভিন্ন রাষ্ট্রীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং পিপিই সম্পর্কে আমাদের আজকের আলোচনা। তোমরা আরও ভালোভাবে বোঝার জন্য 2-3টি বইয়ের সাহায্য নেবে আশা করি, কারণ এই সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে সৃজনশীল প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। আজকের মতন আমাদের আলোচনা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।